দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন, একদিন পর পর সকালে আমরা এই দর্শকের কথা অনুষ্ঠানটা করে থাকি। এখানে আমার বিভিন্ন কন্টেন্ট নিয়ে দর্শকদের যে অভিমত, বিশেষ করে যেগুলো সমালোচনা বেশি থাকে, সেগুলো আমি এখানে তুলে ধরার চেষ্টা করি এবং সম্ভাব্য ক্ষেত্রে আমি আমার অবস্থানটা পরিষ্কার করার চেষ্টা করি। আজকে আমি প্রথম যে অভিমতটা দর্শকে পড়ছি, সেটা লিখেছেন রোকেয়া সৈয়দা। তিনি লিখেছেন, মাসুদ কামাল একজন বাজে ধরনের সাংবাদিক। উনি তুলসী গ্যাবার্ডের সাথে সহমত পোষণ করেন। দেশের সাংবাদিক হয়ে দেশের বিপরীতে কথা বলছেন, ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছেন। আগে ওনাকে কোনো বিষয়ে কথা বলতে শুনিনি। 15 বছরে ভোট কারচুপি, দিনের ভোট রাতে হওয়া, বিডিআর হত্যা ইত্যাদি বিষয় নিয়ে কোনো কথা বলতে দেখিনি। এটা হবে আর কি। জনগণের মধ্যে বিভ্রান্ত এবং বিভাজন তৈরি করছেন। উনি একজন দেশদ্রোহী। ওনাকে অ্যারেস্ট করে ওনার চ্যানেল বন্ধ করে দেওয়া হোক। আপনি শুনলেন রোকেয়া সৈয়দা উনি আমার সম্পর্কে কি মনে করেন। মনে আপনি করতে পারেন, আপনি মনে করা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার শিক্ষা, আপনার রুচি, এগুলো দিয়েই তো যা শুনবেন সেটাকে বিচার করবেন। সেই বিচারে আপনার কাছে মনে হয়েছে যে আমি তুলসী গ্যাবার্ডের সঙ্গে সহমত পোষণ করেছি। যে কন্টেন্টটা নিয়ে আজকে আমি আলোচনা করছি, সেই কন্টেন্টটা হলো তুলসী গ্যাবার্ড ভারতের এনডিটিভির কাছে বিশেষ সাক্ষাৎকারে যে কথাগুলি বলেছেন, সেই কথার প্রেক্ষিতে আমি আমার বিশ্লেষণ করেছিলাম। আমি রোকেয়া সৈয়দাকে আরেকবার রিকোয়েস্ট করব, আপনি আপনার ব্যস্ত সময়ের মধ্যে সম্ভব হলে আমার ওই কন্টেন্টটা আরেকবার দেখুন। দেখে আপনি বলুন ঠিক কোন জায়গাটাতে আমি তুলসী গ্যাবার্ডের সঙ্গে একমত হয়েছি। জাস্ট এটুকুই আপনার কাছে আমার বক্তব্য। আপনি পুরোটা আরেকবার দেখুন, দেখে তারপর বলুন। আপনি যদি শুরুতে আমার নাম দেখেই খেপে যান, অনেকে যদি এরকম করে, ভেতরে দেখে না, মাসুদ কামাল উপরে দেখছে, অতএব মাসুদ কামালকে একটা গালি দিতে হবে, গালি দিলে পরে মনে একটু শান্তি পাওয়া যায়। সেটাও হতে পারে, কিন্তু সেটা হলেও আমার কোনো সমস্যা নাই। যে আমাকে গালি দিয়ে আপনি শান্তি পাচ্ছেন না, আপনার জন্য যদি আমাকে গালি দেওয়ার কারণে যদি আপনি শান্তি পান, আমি বরং আনন্দিতই হব, কারণ আপনি তো শান্তি পেলেন। আমি গালি খাই, সমস্যা নেই, আপনি তো শান্তি পেলেন। তো শান্তি আপনাকে আমি দিতে চাই, কিন্তু আমার কথা হলো কি, একটু দেখে নেন। আপনাকে পুরোটা দেখতে হবে না, শুরুতেই দেখেন। আপনি শুরুতে প্রথম 3-4 মিনিটের মধ্যে দেখবেন আমি তুলসী গ্যাবার্ডের সঙ্গে একমত হইনি। আমি বলেছি যে উনি যেটা বলেছেন তার সঙ্গে আমাদের বাস্তবতার কোনো মিল নেই। তো আমি যদি এই কথা বলি যে বাস্তবতার সঙ্গে কোনো মিল নেই, তাহলে কিভাবে আমি ওনার সঙ্গে একমত পোষণ করলাম? কিভাবে করলাম বলেন? আচ্ছা, তারপর উনি বলছেন আমি ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছি। আপনার কাছে কি প্রমাণ আছে বলুন? আমি ভারতীয় এজেন্ট হয়ে কাজ করছি, এটা যদি হয় তাহলে দেশের গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা চেক করবে। তারা তো এখনো কেউ বলেনি এই কথাটা। সরকারের বিরুদ্ধে তো অনেক কিছু বলে, সরকার তো কখনো বলেনি। আপনি রোকেয়া সৈয়দা আপনি বসে কেমনি করে বুঝলেন রে ভাই আমি ভারতের এজেন্ট হিসেবে কাজ করছি? আচ্ছা, তারপর আপনি বলেছেন আপনি আমাকে আগে কোনো বিষয়ে কথা বলতে শুনেননি। কতদিন আগে শুনেননি? কখন শুনেননি বলেন? রাতের ভোট হয়েছে এই আওয়ামী লীগ আমলে। আওয়ামী লীগ আমলে বেশি দিন দূরে তো না, গত অগাস্টে তো আওয়ামী লীগের পতন হলো। 2024-এর অগাস্টের আগে যে কোনো দিন আমার সমস্ত ভিডিও ইউটিউবে আছে, খুলে দেখেন। আপনাকে আমি এখানে চ্যালেঞ্জ করি, আপনি ইউটিউবে ভিডিওগুলো দেখবেন, পুরোনো ভিডিও দেখবেন, দেখে আপনি 3 জন লোকের নাম বের করবেন যে 3 জন লোক আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের সমালোচনা করেছে প্রকাশ্যে। 3টা লোক আপনি বাই করেন, খুঁজে দেখেন তার মধ্যে আমি আছি কিনা। এবং যদি আমি থাকি, তারপর আপনি কম্পেয়ার করে বলেন যে আমি কার চেয়ে কম বলেছি, কার চেয়ে কম ঝুঁকি নিয়ে কথা বলেছি। ভাই বের করুন, একটু পরিশ্রম করেন, বুঝতে পারবেন। রোকেয়া সৈয়দা কী জিনিস আমি জানি না, তবে মাসুদ কামাল কী জিনিস এটা দেখলে বুঝতে পারবেন ভাই। তবুও আপনি কষ্ট করে লিখেছেন, কারোর দ্বারা প্ররোচিত করে হয়েই হোক আর নিজের আকাঙ্ক্ষাতেই হোক, লিখেছেন তো কষ্ট করে। এই কষ্টটুকু করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দ্বিতীয় যার মন্তব্যটা পড়ব সেটা লিখেছেন সেলিম উদ্দিন। তিনি লিখেছেন, আচ্ছা আপনি কি ভাই সরকারের কোনো কিছুই পজিটিভ দেখেন না? আপনি আলোচনার ভেতরে কি বলবেন জানি না, কিন্তু আপনার আলোচনার বিষয়বস্তুর হেডলাইনগুলো দেখলে বোঝা যায় আপনার মতলব আসলে কি। অসভ্য বদমাশগুলো সব এখন আপনার ছায়াতলে আশ্রয় নিয়েছে। মনে রাখবেন, আপনার আলোচনা শুধু তাদেরকেই খুশি করে। দেখুন, এখানে দুটো ভাগ। একটা ভাগে আপনি বলেছেন আমি সরকারের কোনো কিছু পজিটিভ দেখি কিনা। আমি দেখি, এই সরকারের অনেক কিছু আমি পজিটিভ দেখি, এবং এই সরকারকে আমি আমার নিজের সরকার মনে করি। আমি মনে করি এই সরকার ভালো করলে আমি খুশি হই, অনেক পজিটিভ দেখি, কিন্তু আমি পজিটিভগুলো নিয়ে বলি কম। কেন বলি কম জানেন? এই জন্য বলি কম, একটা সরকার যখন দায়িত্ব নিয়েছে তখন সে কাজ করবে, ভালো কাজ করবে, এটাই তার কাজ। এতে ভালো কাজে প্রশংসা করার দরকার নেই। দরকার হলো খারাপ কাজগুলো সমালোচনা করা, খারাপ কাজগুলো দেখিয়ে দেওয়া সরকারকে। সরকার তো শিশু না, এটাকে ভালো কাজের কথা বলে উৎসাহ দিতে হবে। যেগুলো বলি না সেগুলি ভালো কাজ। তারপরেও মাঝে মাঝে কিন্তু ভালো কাজের কথা বলি। যেমন কয়েকদিন আগেই তো আমি বাজার ব্যবস্থা নিয়ে সবচেয়ে আগে আমি সোচ্চার ছিলাম, ডিম নিয়ে কথা বলতাম। লোকে আমাকে অনেকে ঘুরে আপনার ব্যঙ্গ করে ডিম কামাল বন্ধ করতো, কিন্তু তারপরে আমি বলেছি। আবার এখন দেখেন, এই রোজার মৌসুমে বাজার ব্যবস্থা কিন্তু অনেকটাই মানুষের নিয়ন্ত্রণে, মানুষ কিন্তু এখন অতটা আনহ্যাপি না। আমি এই বাণিজ্য মন্ত্রীর সমালোচনা করেছি। আবার এই রোজার দুদিন আগেই তো আমি বিভিন্ন চ্যানেলে যে আমি বাণিজ্য মন্ত্রী, একাধিক চ্যানেলে বাণিজ্য মন্ত্রীর প্রশংসা করেছি, যিনি ভালো করছেন। আজকেও প্রশংসা করছি যে অন্তত পক্ষে উনি বাজারটাকে ঠিক রাখতে পেরেছেন। হ্যাঁ, চাউলের দাম বেশি, অবশ্যই বেশি, এটাও ওনার ব্যর্থতা। তেলের দাম বেশি, এটাও ব্যর্থতা। কিন্তু মানুষের কাঁচা বাজার এবং রোজার যে নিত্য নৈমিত্তিক যে প্রয়োজনগুলো, ছোলা বুট, এগুলোর দাম কিন্তু এখন সহনীয় পর্যায়ে আছে। প্রশংসা তো করলাম, কিন্তু প্রশ্নটা হলো কি জানেন? সমালোচনাটা করতে হবে। সাংবাদিকের কাজ প্রশংসা করা না। প্রশংসা করার জন্য সরকারের চাকরিজীবী অনেক কর্মকর্তা কর্মচারী আছেন, তারা প্রশংসা করবেন। সাংবাদিক ভুলগুলি ধরিয়ে দেবেন, সমালোচনা করবেন, কোন জায়গাগুলো ভুল আছে এগুলি বলবেন। এটি তো সাংবাদিকের কাজ, সেই কাজটি আমি করছি। কাজেই এই সরকারের কোনো কিছু পজিটিভ আমি দেখি না, এই কথাটা ভাই ঠিক না। এরপর এটা লিখেছেন ইসমাইল সিরাজ। তিনি লিখেছেন, ভাই আপনি দেশটা চালান, 16 আনা সমালোচনা অসুস্থতার লক্ষণ। মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানের সাথে থাকার সারা পৃথিবী আছে। আমি আপনাকে দুটো জায়গায় বলি, দেশটা আমার চালাইতে হবে না। আপনি ধরেন একটা কথা বলি, ধরা যাক আপনি বাসে করে কোথাও যাচ্ছেন, যিনি চালাচ্ছেন তিনি স্পিড ব্রেকার দেখছেন, স্পিড কমাচ্ছেন না, সারাক্ষণ হর্ন দিচ্ছেন। আপনার কাছে জন্য জিনিস খারাপ লাগতে পারে না? পারে। আপনি কি বাস ড্রাইভারকে যদি বলেন, ভাই আপনি স্পিড ব্রেকার স্পিড কমাচ্ছেন না কেন, আপনি সারাক্ষণ হর্ন দিচ্ছেন কেন, যদি এই কথাটা বলেন, তাহলে যদি বাস ড্রাইভার আপনাকে বলে, ভাই গাড়িটা তাহলে আপনি চালান, আপনি চালাবেন? আপনি চালাবেন না। কিন্তু আপনি চালাবেন না বলে আপনি কি সমস্যার কথাগুলো বলতে পারবেন না? আপনি কি তার চালনার সমালোচনা করতে পারবেন না? পারবেন। কাজে আমি ওনার কাজের সমালোচনা করছি, সরকারের কাজের সমালোচনা করছি, যে কাজগুলো খারাপ সেগুলো সমালোচনা করছি, অথবা যেগুলো আমার পছন্দ হচ্ছে না সেগুলো সমালোচনা করছি। তার বিপরীতে আপনি আমাকে বাস চালাতে পারতেছেন কেন ভাই? এটা তো হলো জানেন, যখন আপনি যুক্তি দিয়ে না পারছেন তখন একটা আমাকে ঠেক দিয়ে দিচ্ছেন। এটা কি আমার প্রতি একটু অবিচার হয়ে গেল না? আমি তো বাস চালাতে পারি না, সরকার আমি কেন চালাবো? ওই দায়িত্ব তো আমি নেই নাই। দায়িত্বটা এই ইউনূস সরকার নিয়েছেন, ওনার উপদেষ্টারা নিয়েছেন। উপদেষ্টারা দায়িত্বটা নেওয়ার সময় ওনাদের খেয়াল ছিল না যে কী করতে হবে। আরেকটা কথা, মাননীয় উপদেষ্টার সম্মানের সঙ্গে থাকার সারা পৃথিবী, এটা আমি জানি আছে, এটা আমি জানি, কিন্তু তাহলে বললাম কেন? আমি বললাম এখানে দেখেন, আমরা সবাই জানতাম যে ডক্টর ইউনূসের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো। সেই আমেরিকার সঙ্গে যদি ওনার সম্পর্কটা খারাপ হয়ে যায়, যে খারাপ হওয়ার নমুনাটা আমরা দেখেছিলাম হাসিনার আমলে। হাসিনার সঙ্গে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, তার পরিণাম উনি ভোগ করেছেন। আমি এটাই বলছি যে আমেরিকার গোয়েন্দা প্রধান যখন বলছেন আমাদের ব্যাপারে অভিযোগ করছেন, তখন সেটা কিন্তু আমেরিকার সঙ্গে আমাদের সুসম্পর্কের প্রমাণ বহন করে না। সেই কথাটাই আমি বলেছিলাম। তাহলে কার সঙ্গে সুসম্পর্কটা আছে
সেটা আমি জানতে চাইতে পারি না? যদি কখনো ওনাকে দেশ ছেড়ে পালাতে হয়, যদি হয়, আশা করি হবে না, যদি হয়, তাহলে উনি কি আপনাকে যেতে পারবেন? পারবেন না। ইন্ডিয়ায় পারবেন? পারবেন না। আমি এই কথাটাই প্রতীকী অর্থে বলেছি। কাজেই এটা নিয়ে খুব একটা দুঃখিত হওয়ার কিছু নাই। এরপরে যে মন্তব্যটা পড়ছি সেটা লিখেছেন জ্যাক স্প্যারো। এটা একটা মুভির একটা ক্যারেক্টারের নাম দিয়ে লিখেছেন। ওই মুভির ক্যারেক্টারের ছবিও দেখলাম এখানে আছে, জনি ডেপ যাতে অভিনয় করেছিলেন। যাই হোক, উনি লিখেছেন 5 আগস্টের পর গত মাস পর্যন্ত প্রথম আলোর প্রতিবেদনে উল্লেখ আছে 1751টি মন্দির বাড়িতে আগুন, হামলা, ভাঙচুর হয়েছে, বাকিগুলো বাদই দিলাম। উনি কিন্তু বলছেন যে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। এই যে উনি একটা তথ্য দিয়ে বলেছেন, এটা নিয়ে আমার নতুন করে কিছু বলার নাই। এরপরে মন্তব্যটা লিখেছেন নজরুল ইসলাম খান। তিনি লিখেছেন ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর কামাল ভাই ওনার খুব গুণগান করতেন, এখন হাসিনার দালালি করছেন। আরে ভাই, ডক্টর ইউনূসের যাওয়ার জায়গা সারা পৃথিবীতে, ওদিকে হাসিনার ভারত ছাড়া অন্য কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। শেষের কথাটার উত্তর আমি একটু আগে দিলাম। আমি প্রথম জায়গাটা বলি, ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর আমি ওনার গুণগান করতাম। কথাটা সত্য। কেন করতাম? উনি যখন মাত্রই এসেছেন, তেমন কোনো কাজও করেননি, মাত্র যখন শুরু করেছেন তখন তো ওনার গুণগান আমি করবই। আমি তো ওনার কিন্তু কোনো প্রবলেম দেখি নাই। তারপরেও একদম শুরুর দিনে আমি বলেছিলাম ওনাকে যে উনি যে উপদেষ্টা পরিষদটা করেছেন সেই উপদেষ্টা পরিষদটা আমার পছন্দ হয়নি। আমি বলেছিলাম যে সংকট সমাধানের জন্য ওনারা দায়িত্ব নিয়েছেন, সেই সংকট সমাধানের ক্ষমতা এই উপদেষ্টা পরিষদের নাই। প্রথম দিনই বলেছিলাম, 8 তারিখে বলেছিলাম। আর বাকিগুলো গুণগান তখন তো আর সমালোচনা করার কোনো জায়গা ছিল না, মাত্রই শুরু করেছেন। যতই দিন গেছে ওনার প্রবলেমগুলো আমি যখন দেখতে পেয়েছি সেগুলো আমি তুলে ধরেছি। আরেকটা কথা, এখন হাসিনা দালালি করছি। আমি শেখ হাসিনা সম্পর্কে আবার বলছি, আমি শেখ হাসিনা সম্পর্কে গত 7-8 মাস, যে ক মাস হয়েছে 5ই আগস্টের পরের থেকে, একটি জায়গায় আমি শেখ হাসিনার প্রশংসা করেছি। দালালি বাদ দেন, দালালি তো আরো পরের কথা। প্রশংসা করেছি শেখ হাসিনা। যদি আপনি দেখাতে পারেন, আমি আর জীবনে সাংবাদিকতা করব না। প্লিজ একটু খুঁজে বের করেন ভাই। আমার খালি একটাই কথা, আমার সম্বন্ধে কিছু বলতে হলে জেনে বলুন। কেউ একজন বলল, অমুকে বলছে, সেটা শুনে আপনি কথা বলেন না প্লিজ। আবারও চ্যালেঞ্জ দিয়ে বলছি, 5 আগস্টের পর থেকে শেখ হাসিনার পক্ষে প্রশংসা করে আমি একটা কথা কোথাও বলেছি, খুঁজে বের করেন। আমি শেষ মন্তব্যটা পড়ছি। শেষ মন্তব্যটা করেছেন সাফায়েত হোসেন। তিনি লিখেছেন আপনি কেন এইরকম করে বিচার বিশ্লেষণ করছেন? বলেছেন 18 কোটি মানুষের দেশ, কিছু মানুষ এখানে অপরাধ করতেই পারে, কিন্তু দেশের আপামর জনসাধারণকে সেই রকম চিন্তা করে না, করে না। যারা এই সীমা অতিক্রম কার্যকলাপ করছে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, তাদের কার্যকলাপ আপনি আলোচনা করেন অনর্থক গুরুত্ব দিয়ে। কেন আপনি সবাইকে ভয় দেখানোর সংবাদ বিশ্লেষণ করছেন? ইন্ডিয়া সহ অন্যান্য দেশে কি অভ্যন্তরীণ এই সমস্যাগুলো আপনার মতো এইভাবে বিশ্লেষণ করা হয়? আমার কাছে আপনার এই অবস্থান ভালো মনে হচ্ছে না। দেশকে সমর্থন করার এই রকম পন্থার অনেক দুর্বলতা রয়েছে। আশা করি আপনি আমার চাইতে বিষয়টি ভালো বুঝেন। শেষ কথা দিয়ে শুরু করি, আপনার চাই আমি জিনিসটা ভালো বুঝি এরকম দাবি আমি করি না। কেন করবো? আমি তো আপনাকে চিনি না। আপনি আমার চেয়ে ভালো বুঝতেও পারেন, কোনো সমস্যা নেই। প্রশ্নটা হলো, ইন্ডিয়ার কেউ এরকম সংবাদ বিশ্লেষণ করে কিনা সেটাও আমি জানি না। ইন্ডিয়া করে কি না করে তাতে আমার কিছু যায় আসে না। আমি আমার মতো করে কাজটা করি। আমি অন্য কাউকে অনুসরণ করতে চাই না। অন্য কেউ তার মতো করবে, আমি আমার মতো করব। 2 নম্বর হলো, দেশের মানুষকে আমি ভয় পাইয়ে দিচ্ছি না, দেশের মানুষকে আমি সতর্ক করছি। কি হচ্ছে কি না হচ্ছে আমি আমার মতো করে বলছি। আমার বক্তব্য যদি আমার যে ফিলিংস সেটাই আমি প্রকাশ করছি। যদি এই ফিলিংসে কেউ সতর্ক হবেন, যদি কেউ পাত্তা না দেন, দিবেন না, আমার কোনো আপত্তি নাই ভাই।